তানভীর, তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। বাইক থেকে নামার সময় বাড়ির ভিতর থেকে আম্মার কান্নার শব্দ শুনেছিলাম। বাইকে স্ট্যান্ড দিয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে আসলাম আমি। আম্মু সোফায় বসে আছে। জুথি মানে আমার বোন আম্মুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে আর বলছে, আম্মু কান্না করো না, আব্বুকে মামারা ছাড়িয়ে আনবে বলেছে তো, কেন চিন্তা করছো? সামনের সোফাতে আরও কয়েকজন আত্মীয়রা বসে আছে। সবার মুখটা যে গম্ভীর আর বিশাল মন খারাপের আভা ফুটে আছে দেখেই বেশ বুঝতে পারছি। আমি আম্মুর কাছে যেয়ে দাঁড়াই। আম্মা আমাকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালো, আমাকে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ওপরে কথা বলল। তানভীর, তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার কথা শুনে কিছুই মাথায় আসছে না। ওনাকে কেন পুলিশ ধরবে? আমার থেকে গোপনে সিগারেট খাওয়া ছাড়া উনি তো তেমন অপরাধ করেনি আমার যা মনে হয়। তাহলে পুলিশ কেন ধরবে? এসব কি বলো? ওনাকে কেন পুলিশ ধরবে? জানি না, আমার মনে হয় তোর বাবার আরও একটা বউ আছে, সেই জন্য ওই বউ তোর বাবার নামে কেস করে দিয়েছে, তাই পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আমার কথায় হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। মেয়েরা কি সব এরকমই হয় নাকি? তিল থেকে তাল করে যেন স্বভাব হয়ে গেছে মেয়েদের। যদিও সব মেয়ে একরকম না। আমি আম্মাকে ছাড়িয়ে বললাম, ধুর, এসব কি বলো? নিশ্চয় তিনি কিছু করেছে। পুলিশ কি বলেছে? আমরা সবাই বসে আছি, হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পাই। যুথি দরজা খুলে দেখে 4জন পুলিশ এসে দাঁড়িয়ে আছে। যুথিকে বলে, এটা আদনান সাহেবের বাড়ি? যুথি হ্যাঁ বলতেই পুলিশগুলো ভিতরে প্রবেশ করে। তোর বাবাকে বসে থাকতে দেখে ওনাকে এসে নাম জিজ্ঞাসা করে। উনি নাম বলতেই হাত করা পরিয়ে থানায় নিয়ে চলে যায়। ওরে আমার কি হবে রে, আমি যে অধবা হয়ে যাব। অধবা কি? বর মরলে বিধবা হয়, আর পুলিশ ধরলে অধবা হয়। তুই কিছু জানিস না কেন? তোর বাবাকে ছাড়িয়ে নিয়ে আয়, এখনই যা। পুলিশ কি আমার আত্মীয় হয়? গেলাম আর ছেড়ে দেবে? থাকুক থানায়। আমিও বাড়ি ছেড়ে তাহলে চলে যাব। আচ্ছা, যাচ্ছি। আজ 2 সপ্তাহ ধরে প্রচণ্ড গরম পড়েছে। কড়া রোদ আর বাতাসবিহীন পরিবেশে থাকাটা কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। তাই আজ যখন বিকালে বাইরে বের হয়ে সাইকেল নিয়ে, আকাশে কালো কালো মেঘ জমেছিল। বন্ধুরা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল বেশ খানিকটা আগে। আজকে আমাদের সাইকেল রেস আছে এয়ারপোর্টের মধ্যে পাবলিক রাস্তায়। আমরা 5 জন বন্ধু মিলে সাইকেল নিয়ে বের হলাম। এয়ারপোর্টের রাস্তায় এসে চোখ পড়ে রাস্তার আশেপাশে থাকা বড় বড় খড় গাছগুলো, যা রাস্তার সৌন্দর্য আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। সকালে তেমন ভিড় থাকে না এই রাস্তায়। বিকালে কাপলদের হাঁটাহাঁটি আর রাস্তার পাশে বসে থাকতে দেখা যায়। ভিড়ের মধ্যেই সাইকেল রেস করা হবে, আয়োজন করেছে অভ্র। এয়ারপোর্টের রাস্তার 2 পাশে ফুচকা চটপটির দোকান, বাদাম আর আলুর চপ ভাজার দোকানও বসে। ঝালমুড়ি তো সাথে আছেই। সময় কাটানোর জন্য অনেকে বাচ্চা বউ নিয়ে আসে এখানে, কিন্তু বেশিরভাগ আসে ক্যাপল নিয়ে। খোলামেলা জায়গা, পাশাপাশি বসে কত ক্যাপল গল্প করে। আমাদের কপালে কিচ্ছু নেই, তাই ঘোরাঘুরি করাটা হলো আমাদের গার্লফ্রেন্ড। এইটার দুঃখ কেবল আমাদের মতো সিঙ্গেল ছেলেরাই বোঝে। আমরা 5 জন রাস্তার শুরুতেই সারিবদ্ধভাবে দাঁড়ালাম। কাউন্টডাউন শেষ হলে যখনই রেস শুরু করব, সেই সময়ই বৃষ্টি শুরু হয়। ছোট থেকে আমার এটা পছন্দের বিষয়, বৃষ্টির মধ্যে সাইকেল চালানো। আমি জোরে চালানো শুরু করি। রাস্তার আশেপাশে থাকা লোকগুলো সবাই যেন দৌড়ে চলে যেতে থাকে ছাউনির মধ্যে। আমি বেশ জোরেই চালাতে থাকি। হঠাৎ বেশ জোরে ব্রেক করলাম সাইকেল। পিছন থেকে বন্ধুরা ডাকা শুরু করে, হয়তো ওরাও পাবলিকদের মতো ছাউনির মধ্যে উঠেছে। আমি পেছনে তাকালাম না। বড় রাস্তার পাশে একটি চিকন রাস্তা। সেই রাস্তার উপরে বৃষ্টি রঙের মানে সাদা রঙের ড্রেস পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কেবল দাঁড়িয়ে নেই, সে খোলা চুলে বৃষ্টিতে ভিজে খেলা করছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে মেয়েটার হাসি মুখ, খোলা চুল অবলোকন করতে থাকি। বৃষ্টির গতি বাড়তে থাকে। আমি তাকিয়ে থাকি মেয়েটার দিকে। মেয়েটা 2 হাত মেলে দিয়ে বৃষ্টি বিলাস করছে। কিছু সময় পর খালি গায়ে 3টা বাচ্চা ছেলে আসলো মেয়েটার কাছে। বাচ্চা ছেলেগুলোর হাতে বৃষ্টির ফুল। এক গাদা সাদা কদম ফুল এনে মেয়েটার দিকে এগিয়ে দিল। মেয়েটা মুচকি হেসে
বাচ্চাগুলোর হাত থেকে ফুলগুলো নেয়। ফুলগুলো হাতে নিয়ে বাচ্চাগুলোর গাল টেনে দিল। ছেলেগুলোও মেয়েটার সাথে লাফিয়ে লাফিয়ে ভিজতে থাকে। ফর্সা গোলগাল মুখের দিকে চেয়ে থাকি আমি। বৃষ্টির ফোঁটা যেন মেয়েটার গাল বেয়ে চুইয়ে পড়ছে নিচে। কি দেখছিস? আমি পাশে তাকাই। অভ্র এসে দাঁড়িয়েছে। একে একে সব বন্ধুগুলোও এসে হাজির। আমার সামনে রিফাত এসে দাঁড়ায়। ওকে হাত বাড়িয়ে সরিয়ে দিয়ে বললাম, কেউ তাকাবি না মেয়েটার দিকে, আমিই তাকাবো। কেন? জানি না। চল প্রাঙ্ক করি। যে মেয়েটাকে কাল কিস করতে পারবে সেই মেয়েটাকে দেখবে। যে মানে? কাজটা কেবল আমিই করব। তাই নাকি? তাহলে যা, দেখি কেমন পারিস। সে তোর নাকি আমাদের? তখনও বুঝিনি হারামিগুলো আমাকে ফাঁসানোর জন্য এমন কিছু বলেছিল। আমি সাইকেল থেকে নামি, মাথা থেকে হেলমেট খুলে মেয়েটার দিকে এগিয়ে যাই। লাফ দিয়ে রাস্তার মাঝ দিয়ে বাদ পার হয়ে মেয়েটার সামনে গেলাম। আমি যে দাঁড়াতেই বাচ্চা ছেলেগুলো বলল, আইনি আপু, আমরা আরো ফুল পেরে আনি। আচ্ছা যা। মেয়েটা চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজছে। আমি এসেছি সে খেয়াল করেনি। ফুলগুলো আমাকে দেবেন? আমার কথা শুনে মেয়েটা অবাক হয়ে তাকালো। হাতে থাকা ফুলের দিকে তাকিয়ে বলল, কদম আমার পছন্দের ফুল। বৃষ্টি বিলাসে কদম ফুল কাছে না থাকলে যেন মনেই হয় না বৃষ্টিতে ভিজেছি। আচ্ছা একটা নিন। অরণি ফুল হাতে দিতেই সেটা বাড়িয়ে দিয়ে বললাম, অরণি, একজন প্রেমিক আর পলিটিশিয়ানের মধ্যে মিল কোথায় জানেন? দুজনেই শুরু করার সময় মিথ্যে বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। অমিলটা হলো রাজনৈতিক নেতা মিথ্যে বলে ভোট নেওয়ার জন্য, আর প্রেমিক মিথ্যা বলে প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য। আমি কোনো রাজনীতিবিদ নই, আর না আমি কোনো মিথ্যে প্রেমিক। আমি এক প্রেমগচ্ছিত ভালোবাসার সৈনিক, যার মনের ডাকবক্সে বেনামি চিঠি না আসলেও এসেছে তোমার নামের এক ছোট্ট বাক্য, যেই বাক্যে লেখা আছে ভালোবাসবে আমায়। মনের চিলকোঠায় এখন বৃষ্টির ছিটে নয়, রয়েছে সূর্যাস্তের গান। বোকা বাক্সে বন্দি হবে কি ভালোবাসবে আমায়? অরণি কিছুই বলছে না, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি ফুলটা বাড়িয়ে দাঁড়িয়ে আছি। অরণি ফুল হাতে নিয়ে নিচে ছুঁড়ে ফেলতে যেয়ে থেমে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আমাকে চিনেন আপনি? আমার বাবাকে, আমি কে? হুট করে দেখলেন আর এসে প্রপোজ করলেন। আপনাদের মতো ছেলেদের স্বভাবটাই এরকম। প্রপোজ করবেন, না করে দেব, প্রতিদিন টিস্ট করা শুরু করবেন। ফুলটা নিচে কেন ফেলিনি জানেন? আমার প্রিয় ফুল বলে। যত সব। অরণি চলে যাবে, তার আগেই ওর হাত ধরে আমি। অরণি আরও কিছু বলতে যাবে, কিন্তু আমি আর দেরি করিনি। ওর ডান গালে চুমু দিয়েই সেখান থেকে দৌড়ে চলে আসি। পরের দিন ওই বাচ্চাগুলোকে খুঁজে বের করি আমি। অরণির ব্যাপারে খোঁজ নিলাম, কিন্তু ওর নাম্বার ছাড়া আর কিছুই জানতে পারিনি আমি। নাম্বারটা ওর ব্যক্তিগত, বাচ্চাদের কাছে দিয়েছে, কারণ এই বাচ্চারা ওকে ফুল সাপ্লাই করে। ভালো ফুল জোগাড় করে অরণিকে ফোন দেয় ওরা, আর অরণি সেগুলোই নিতে আসে সবার আগে। বাচ্চাদের টাকা তো দেয়, সাথে বেশ খাতিরও করে বাচ্চাদের। সেজন্য অরণি ওদের কাছে খুব প্রিয় একজন মানুষ। নাম্বারটা খুব কষ্টে ম্যানেজ করি। এরপর থেকে রোজ অরণিকে মেসেজ করতাম, আর্নি, আমি ওই ছেলে বৃষ্টির মধ্যে যে তোমাকে চুমু দিয়েছিল। এরকম বহু পাগলামি মার্কা মেসেজ দিয়েছি গত 9 দিন ধরে। 9 দিনে 10,000-এর বেশি মেসেজ দিয়েছি আর্নির নাম্বারে, কিন্তু একেবারও রিপ্লাই আসেনি। কল দেইনি, ভেবেছিলাম সিম অফ। 9 দিন পর বাইক নিয়ে বের হয়েছিলাম সকালে। বিকালে বাড়িতে এসে শুনি আব্বুকে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু কেন? আব্বু আবার কি করলো? এমনিতেই অরণিকে আমি খুঁজছি, তার ওপর এমন ঝামেলা। বন্ধুদের সাথে নিয়ে থানায় আসলাম। পুলিশ আবার টাকা ছাড়া কাউকে ছেড়ে দেয় না। থানায় এসে চারপাশে দেখছি, এই প্রথম আমি থানায় এসেছি। অভ্র বলল, ভিতরে যা, চল। বাইক রেখে থানার মধ্যে প্রবেশ করলাম। বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাবাকে কি কোর্টে চালান করে দিল? ভাবতে ভাবতে একজন পুলিশ সামনে আসে। আঙ্কেল, মানে আসলে বলতে চাচ্ছি, থানার অফিসারকে? বাইরে গেছে, এই যে ওনার রুম। ওনার রুমে যেয়ে বসে অপেক্ষা করুন। আচ্ছা। আমরা 5 জন থানার অধীনে থাকা পুলিশ অফিসারের রুমে যেয়ে বসলাম।
চারপাশে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছি। অভ্র বলল, থানায় এসি নেই দোস্ত? আর আমি থানা কি তোমার শ্বশুরবাড়ি পেয়েছো? ফ্যানের সুইচটাই বা কোথায়? গরম লাগছে। অভ্র কথাটা বলে ফ্যানের সুইচ অন করে। টেবিলের ওপর পা তুলে দিয়ে ভাব নিয়ে বসে আছি। অফিসার যেই হোক না কেন আসুক আগে, তারপর ভদ্র হয়ে বসবো। এভাবে কিছু সময় বসে থাকার পর সিয়াম বলল, হারামি পানামা, অফিসার আসছে। ঠিকঠাক হয়ে বসলাম। কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে আছে। বুঝতে পারছি কয়েকজন রুমে প্রবেশ করেছে। এটাও বুঝতে পারছি অফিসারের চেয়ারে একজন বসেছে। আমি না তাকিয়ে বললাম, আদনান সাহেব আমার বাবা। ওনাকে কেন ধরে এনেছেন একটু বলবেন? আসলে উনি কিছুই করেনি। অনেক কিছুই করেছে, তাই তো ধরে এনেছি। একটা মেয়ের গলা শুনতে পেলাম। তার মানে অফিসার একজন মেয়ে? যাক, ভালো হয়েছে। মাথা উঁচু করে সামনে বসা অফিসারের দিকে তাকালাম। ওনাকে দেখেই কাশি হওয়া শুরু করলো আমার। একজন পুলিশ এক গ্লাস পানি এনে দিল। তাড়াতাড়ি পানি খেয়ে নিলাম। পাশে তাকালাম, দেখি বন্ধুগুলো একটাও নেই। অফিসারের পাশে আব্বু বসে আছে আর দুইটা পুলিশ আছে। কিন্তু সামনে যিনি বসে আছে মেয়ে অফিসারকে খুব ভালো করেই চিনি আমি। মেয়েটার নাম অরণি, মানে যাকে এতদিন ধরে খুঁজেছি সেই মেয়েটাই এই থানার অফিসার। আর আমি কিনা তাকে কিস করেছিলাম বৃষ্টির দিনে। ওরে, কেউ আছিস? আমাকে বাঁচা। মেয়ে পুলিশকে টিচ করার অপরাধে আমার মনে হয় ফাঁসিই হবে। আপনি? আমি। অবাক হয়েছেন মিস্টার তানভীর সাহেব? না, মানে আসলে আমি... আপনাকে টিজ করা আর এত এত রোমান্টিক মেসেজ পাঠানোর অপরাধে থানায় থাকতে হবে। এসব কি বলেন ম্যাম? কিন্তু আপনি আমার বাবাকে কেন ধরলেন? উনি বসা থেকে উঠে দাঁড়ায়, আমার বাবাকে নিয়ে রুম থেকে বের হলো। বন্ধুগুলো সব এখানেই দাঁড়িয়ে আছে। সবগুলো পুলিশ গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে অরণি তাকিয়ে বলল, আপনার বাবা আমাকে অনেক অনেক মেসেজ দিয়েছে। না না, বাবা কেন হবে? আমি দিয়েছি। সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা? আমার নামে? মেসেজ ওই সিম থেকেই এসেছে, তাই তো সিমের মালিককে ধরে এনেছি। দেখুন ম্যাম, যা কিছু করেছে আমার ছেলে, ধরলে ওকে ধরুন, আমাকে ছেড়ে দিন। কি বলো বাবা তুমি? ঠিক বলেছেন আঙ্কেল। ওই ছেলেরা, তোমরা আঙ্কেলকে নিয়ে চলে যাও, তানভীর থাকুক। অরণির কথা মতো বন্ধুগুলো আমার বাবাকে নিয়ে চলে যায়। কি বজ্জাত বন্ধু ওরা। আমি ভয়াত্ম দৃষ্টি নিয়ে অরণির দিকে তাকালাম। উনি কোমর থেকে পিস্তল বের করে হাতে ধরে রাখলো। ভয়ে আমার পা কাঁপা শুরু হয়ে গেছে। মেয়ে দেখলেই প্রপোজ করে বেড়াও তুমি? না না, একদম না। আমি অভদ্র বাবার ভদ্র ছেলে, একদমই এমন করতে পারি না। চুপ, প্রপোজ করো আমাকে। থানার সব পুলিশদের সামনেই আমাকে প্রপোজ করো। না ম্যাম, সেদিন আসলে... সেদিন কি মজা করে ভালোবাসি বলেছিলে? না না, মজা না, সত্যিই ছিল। তাহলে এখন সত্যি বলো, প্রপোজ করো। বুঝতে পারছি না কি করব। ঝড় আসার আগে প্রকৃতি যেমন শান্ত হয়, অরণি এমন বিহেভ করছে। আমি মুচকি হেসে বললাম, আপনি পুলিশ বলে কি ভালোবাসা যাবে না? তুমি করে প্রপোজ করো, সেদিন তো তুমি করে বলেছিলে। ভালো ব্যবহার হজম হচ্ছে না। আমি শিওর কিছু একটা হতে যাচ্ছে, না হলে ইনি এমন করে কেন কথা বলবে। চারপাশে তাকালাম। বাবার নামে তোলা সিম কার্ডটা আমি চালাই। অর্নির নাম্বারে মেসেজ আমি দিয়েছিলাম সেই সিম থেকে। পুলিশ নাম্বারের মালিককে খুঁজে বের করে আমার বাবাকেই ধরে এনেছে থানায়। কিন্তু আমি কি জানতাম সেদিন সেই বৃষ্টিতে ভেজা মেয়েটা থানার অফিসার? সেদিন তো দেখে এমনটা মনে হয়নি, মনে হয়েছিল সাধারণ একটি মেয়ে। অরণি ঝাড়ি দিয়ে উঠল। আমি বললাম, একদিন চা বানাতে গিয়েছিলাম, বাসায় চিনি ছিল না। তোমার হাসি মুখটার কথা মনে পড়ে গেল, ব্যাস চাটা মিষ্টি হয়ে যায়। আমি কেন ঘুমাই না জানো? যাতে তোমায় নিয়ে ভাবতে পারি। আমি কেন ঘুমাই জানো? যাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি। আমি কেন তোমার সাথে থাকতে চাই জানো? যাতে বেঁচে থাকতে পারি। আমি যদি কখনো পাগল হয়ে যাই, সেদিন তোমাকে আমি পাগলামির মতো করেই ভালোবাসতে চাই। তুমি কি আমায় আমার মতো করে ভালোবাসবে?
একগুচ্ছ কদম আর বৃষ্টিবিলাসে তোমাকে চাই। হবে কি আমার বলো? আমি জানি তুমি পুলিশ। আচ্ছা, কোন সংবিধানে লেখা আছে পুলিশকে ভালোবাসা যায় না? তাদেরকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভালোবাসি বলা যায় না? আমি সেই সংবিধান মানি না। আমি না হয় সংবিধানের বাহিরে এসে তোমাকে বলবো ভালোবাসি। আমাকে আটক করো, আটকে রাখো তোমার সামনে, যেন বহু বছর ধরে তোমাকে সময়ে অসময়ে বারবার দেখতে পারি। কল্পনাতে তোমার হাসি ভরা মুখ আর কপট রাগ দেখিয়ে মুখ বাঁকানো দেখতে চাই। পারলে তোমার মনে একটি জেলখানা বানিও। ওই জেলখানাটা যেন একদম ছোট্ট হয়। আমি বন্দী হব সেখানে ভালোবাসার অপরাধী হয়ে। ইচ্ছে ছিল একটি সংবিধান বানানোর, যেই সংবিধানে তোমাকে কম ভালোবাসার জন্য আমার শাস্তি হবে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখার। সেই সংবিধানে শাস্তি থাকবে তোমাকে বেশি করে জ্বালানোর। কিন্তু আফসোস, এমনটা হবে না। একজন বোকা প্রেমিকের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র হলো প্রেমিকার ঠোঁট। আমার না হয় হোক প্রেমিকার উপহার বিশাল জেলখানা। কথাগুলো বলে আমি দাঁড়িয়ে রইলাম। সামনের টেবিলে পানি রাখা। পানি খেয়ে অরণির সামনে এসে দাঁড়ালাম। অরণি অবাক হয়ে তাকিয়ে আছে। আমি হাবিলদারের কাছ থেকে চাবি নিলাম। জেলখানার তালা খুলে নিজেই ভেতরে যেয়ে দাঁড়ালাম। অরণির দিকে তাকিয়ে আছি। অন্য একটি মেয়ে পুলিশ অরণির কাছে এসে বলল, ম্যাম, ছেলেটা আপনাকে ভালোবাসে। যে ছেলে এত গুছিয়ে মনের কথা জানাতে পারে, সে ছেলেকে হারিয়ে যেতে না দেওয়াই ভালো। এই ছেলে, বাইরে এসো। আমি বাইরে বের হলাম। অরণির সামনে এসে দাঁড়ালাম। আমার হাত ধরে বলল, চলো আমার সাথে। আমি অবাক হলাম। অরণি আমার হাত ধরেছে। পা কাঁপছে না আর আমার হাত ধরে টেনে আনলো আমার বাইকের কাছে। সন্ধ্যা হয়ে আসছে। অরণি বলল, বাইক স্টার্ট দাও। প্রথম যেখানে দেখা হয়েছিল ওখানে চলো। আচ্ছা। আমি বাইক চালিয়ে সেখানে আসলাম। সন্ধ্যার সময় চারপাশে ল্যাম্পপোস্টের আলো জ্বালানো থাকে। ছোট ছোট ল্যাম্পপোস্টে রঙিন গোল আলো। রাস্তায় কাপলে ছড়াছড়ি। ফুচকা, চটপটি আর ঝালমুড়ির দোকানে ভিড় জমেছে। অরণিব সেই বাচ্চা ছেলেগুলোকে ফুল নিয়ে আসতে বলল। বাইক স্লো করে চালাচ্ছি। অরণি বলল, থামো এখানে। ব্রেক করলাম। পাশে তাকিয়ে দেখি একটি চটপটির দোকান। বাইক থেকে নামলো ও। ওখানে থাকা কাপলগুলো পুলিশ দেখে একটু ভয় পেয়েছে। ফিসফিস করে কথা বলাও যেন বন্ধ হয়ে গেছে। চটপটি মামা ভালো করে দুটো চেয়ার মুছে দিয়ে বলল, ম্যাম বসেন। স্যার আসেন, এখানে বসেন। অরণির কাজ আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এমন বিহেভ কেন করছে? ভাবছিলাম থানায় থাকতে হবে, কিন্তু না, সে ধরে এখানে এনেছে। আমিও যে ভয় পাচ্ছি না সেরকম না, ভয় লাগছে আমার। ভয়ে ভয়ে পাশে চেয়ারে যেয়ে বসলাম। অরণি বলল, চটপটি আমার পছন্দ, তুমি কি খাবে? চুমু। কি? হাই হাই, মুখ ফসকে বলে ফেলেছি। আমার ভয় পাওয়া দেখে অরণি হাসছে। যাক, কিছুই বলল না ও। আমিও চটপটির কথা বললাম। কয়েক মিনিট পর চটপটি দেওয়া হলো এক বাটিতে। ধুর, এভাবে হয় নাকি খাওয়া? সে কি আমার গফ নাকি? পিছনে তাকালাম। কাপলেরা সব এক বাটিতেই চটপটি খাচ্ছে। খাচ্ছ না কেন? না মানে। বুঝছি। অরণি আমাকে অবাক করে দিয়ে আমার দিকে চামচ বাড়িয়ে দিল, মানে আমাকে খাইয়ে দিচ্ছে। আহা, আর কি লাগে! ভয় চলে যেয়ে সাহস এসেছে। চটপটি খেতে খেতে আস্তে করে বললাম, তোমাকে খোলা চুল আর সাধারণ ড্রেসে অনেক বেশি সুন্দর লাগে। বুঝলাম। তুমি পুলিশ কেন? মানে? সুন্দরী মেয়েদের পুলিশ হতে নেই, না হলে সুন্দরী মেয়েদের প্রপোজ করতেই কেউ সাহস পাবে না। তুমি তো করেছো। তা ঠিক। বাচ্চারা আসলো। ওদের থেকে ফুলগুলো নিল অরণি। মামাকে বাচ্চাদের চটপটি দিয়ে আমার হাত ধরে সেই জায়গাতে আনলো। এখানে অরণি 9 দিন আগে ভিজেছিল। আমি দাঁড়িয়ে আছি, সে আমার সামনে দাঁড়িয়ে। ফুলগুলো বাড়িয়ে দিল অরণি। আমার বাবা এই শহরের মেয়র। বাসা থেকে বের হলে এক গাদা সিকিউরিটি গার্ড থাকতো। একদিন রাগ করে বলেছিলাম আমাকে পুলিশ বানিয়ে দিও, তাহলে আর কেউ আমার দিকে তাকানো সাহস পাবে না। এত গার্ড আমার ভালো লাগে না। উনি সত্যি সত্যিই ওনার থানার আন্ডারে অফিসার করে দেয়।
যদিও বড় পর্যায়ে হতে পারত, কিন্তু আমি বারণ করেছিলাম। পুলিশ হওয়ার পর কোনো ছেলে প্রপোজ তো দূরে থাক, তাকাতেও না ঠিক মতো। এখানে আসতাম রোজ, কাপলদের দেখতাম, আমি মনে মনে চাইতাম কেউ তো এসে প্রপোজ করুক। সেদিন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছিল অনেক, ইচ্ছেটা পূরণ করার প্রবণতা বেড়েছিল। এইখান থেকে সামান্য দূরে কদম ফুল গাছ আছে, বৃষ্টির দিনে সেটা ছুঁয়ে না দিতে পারলে আফসোস থেকেই যাবে, এই জন্য এসেছিলাম এখানে। কিন্তু জানতাম না তোমার মতো হাদারাম এসে সরাসরি চুমু দেবে আমার গালে। ভেবেছিলাম তোমাকে থানায় ধরে নিয়ে যেয়ে ইচ্ছে মতো পেটাবো, কিন্তু একটি কেসের জন্য ভুলে যাই। এরপর থেকে একটি নাম্বার থেকে মেসেজ আসে, সবগুলো পড়তাম আমি। বুঝেছিলাম এটা তুমি দিচ্ছ। তোমাকে অনেকবার খুঁজেছি কিন্তু পাইনি। আমার সাথে থাকা মেয়ে পুলিশ বলে নাম্বারের মালিককে খুঁজে বের করতে, তাকে থানায় ধরে আনার কথাও বলে। নাম্বার ট্র্যাক করে খোঁজ পাই, নাম্বারের মালিকের নাম আদনান। তোমার নাম তো জানতামই না, এই জন্য পুলিশদের অর্ডার দিয়েছিলাম নাম্বারের মালিককে সোজা থানায় তুলে আনতে। কিন্তু যখন তোমার বাবাকে ধরে আনে তখন বোকার মতো তাকিয়ে থাকি। ওনার সাথে কথা বলে জানতে পারি তুমি ওনার ছেলে, নাম তানভীর। উনি অনেক মজার মানুষ, আমাকে তো বৌমা হিসেবে অফারও দিয়ে ফেলেছে। সবার সামনে তোমাকে প্রপোজ করতে বলেছিলাম তোমার সাহসটা দেখার জন্য। ভালোবাসায় সাহসটা থাকা খুব দরকার। যাই হোক শোনো, তোমাকে নিয়ে হাজারো কবিতা বুনি, কিন্তু কখনো সাজিয়ে লিখতে পারবো না। যদি কখনো লেখিকা হতে পারি তোমাকে নিয়ে হাজারো কবিতা লিখব, যেগুলোই থাকবে আমার মনের কথা। লক্ষ কোটি তারা যেমন মেলা বসে, ঠিক তেমনি তোমাকে নিয়ে স্বপ্ন দেখব লক্ষ কোটি বার। আমি ফুলগুলো হাতে নিলাম, ছুঁড়ে ফেলতে যেয়েও থেমে গিয়ে সেদিনের অরণির মতো করে বললাম, ছেলে দেখলেই প্রপোজ করতে আসো না? এরপর ছেলেরা রাজি না হলে তার পিছনে পড়ে থাকো, তাই না? সেদিনের কথা ফিরিয়ে দিচ্ছ? একটু, তবে পুরোটা আর হলো কই। কেন, কি হয়েছে? আমি তো সেদিন চুমু দিয়েছিলাম, আজ যদি একটা চুমু পেতাম। ফাজিল। অরণি ফাজিল বললেও সে আমাকে অবাক করে দিয়ে আমার ডান গালে চুমু দেয়। চুমু দিয়েই সে দৌড়াতে থাকে, আমি ওর পিছন পিছন দৌড়াচ্ছি। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পতে কিন্তু নায়িকার নাম আর্নি ছিল, কিন্তু শুরুর দিকে ভুলবশত অরণি পড়েছি, তাই পুরো গল্পটা অরণি দিয়েই শেষ করেছি। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।